আসন্ন প্রাইমারি টেট পরীক্ষার জন্য যে সমস্ত প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছ তাদের সকলের কাছে আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আলোচনা করা হয়েছে ডক্টর অনিশ চট্টোপাধ্যায় নামের বই থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। আর এই ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের যে পরিবেশবিদ্যা যে বইটি, সেটি ভীষণ বিখ্যাত একটা বই এবং 100 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রায় 70 জন ছাত্রছাত্রীর কাছে এই বইটি রয়েছে। তো সেই বই থেকে বেশ কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর, আর এগুলো জানলে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট থেকে শুরু করে স্টেট লেভেলের যে আমাদের বিভিন্ন পরীক্ষাগুলো হয় সেগুলোতে অনেক উপকারে আসবে। তো প্রথম থেকে দেখতে থাকো। তো আজকে যে প্রথম কোশ্চেনটিকে রাখা হয়েছে যে কোন ঋতুতে ওজোন স্তরের বিনাশের হার সব থেকে বেশি হয়। তাহলে এই যে ওজোন স্তর, এই ওজোন স্তরের বিনাশের হারটা কোন ঋতুতে সব থেকে বেশি হয়? এর যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে বসন্ত ঋতুতে। এটি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যেটি রয়েছে, বিশ্ব ওজোন দিবস কবে পালিত হয়? 2 নম্বর কোশ্চেন, বিশ্ব ওজোন দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হবে 16ই সেপ্টেম্বর। তাহলে বিশ্ব ওজোন দিবস পালিত হয় 16ই সেপ্টেম্বর। নেক্সট 3 নম্বর যে প্রশ্নটিকে রেখেছি, কে প্রথম অম্ল বৃষ্টি চিহ্নিত করেন? তাহলে এই যে অম্ল বৃষ্টি অর্থাৎ অ্যাসিড বৃষ্টি, এটা প্রথম কে চিহ্নিত করেছিলেন? উত্তরটি হবে রবার্ট স্মিথ 1852 সালে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? তাহলে ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান। এরপরে যে কোশ্চেনটি রয়েছে, পৃথিবীর কোন মহাদেশে সবচেয়ে বেশি প্রাকৃতিক বিপর্যয় ঘটে থাকে? তাহলে কোন মহাদেশে সবচেয়ে বেশি প্রাকৃতিক বিপর্যয় ঘটে থাকে? এর উত্তরটি হবে এশিয়া মহাদেশ। এর উত্তরটি হবে এশিয়া মহাদেশ। নেক্সট, সাইলেন্ট ভ্যালি আন্দোলনের জননী কাকে বলা হয়? তাহলে এই যে সাইলেন্ট ভ্যালি যে আন্দোলন, এই সাইলেন্ট ভ্যালি আন্দোলনের জননী কাকে বলা হয়? সঠিক উত্তরটি হবে সুগাথা কুমারী। এটি হচ্ছে সুগাথা কুমারী সাইলেন্ট ভ্যালি আন্দোলনের জননী। নেক্সট, পরিবেশগত বেদন কি? তাহলে পরিবেশের গুণগত দৃষ্টিভঙ্গি। পরবর্তী যে প্রশ্নটিকে রাখা হয়েছে, কোন ধাতুর দূষণের ফলে মিনামাটা রোগ হয়? তাহলে কোন ধাতুর দূষণের ফলে মিনামাটা রোগ হয়? এর উত্তরটি হবে পারদ। পরের প্রশ্নটি রয়েছে, কত সালে কোথায় জঙ্গল বাঁচাও আন্দোলন শুরু হয়? এর উত্তরটি যেটি হবে সেটি হচ্ছে 1973 সালে কেরালার পালক্কড় জেলার সাইলেন্ট ভ্যালিতে। নেক্সট, পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান গ্রিনহাউস গ্যাসটির নাম কি? তাহলে আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, তার মধ্যে প্রধান যে গ্রিনহাউস গ্যাস, এই প্রধান গ্রিনহাউস গ্যাসটির নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। নেক্সট যে কোশ্চেনটিকে রাখা হয়েছে, কোন সালকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক জীববৈচিত্র্যপূর্ণ বর্ষরূপে ঘোষণা করেন? তাহলে এর উত্তরটি হবে 2010 সালকে। এরপর যে কোশ্চেনটি রয়েছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তরটি হবে 5ই জুন। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে শব্দের নিরাপদ প্রাবল্য মাত্রা কত? শব্দের নিরাপদ প্রাবল্য মাত্রা 45 ডেসিবেল। এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ফ্লাই অ্যাশ কোথা থেকে উৎপন্ন হয়? তাহলে ফ্লাই অ্যাশ কোথা থেকে উৎপন্ন হয়? এর সঠিক উত্তরটি হবে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। নেক্সট যে কোশ্চেনটিকে রাখা হয়েছে, জৈব বর্জ্য থেকে কোন গ্যাস পাওয়া যায়? তাহলে এই যে জৈব বর্জ্য, এই জৈব বর্জ্য থেকে কোন গ্যাস পাওয়া যায়? এর সঠিক যে উত্তরটি হবে সেটি হচ্ছে বায়োগ্যাস। এরপরের যে প্রশ্নটি রাখা হয়েছে যে মন্ট্রিল প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়েছিল? তাহলে এই মন্ট্রিল প্রোটোকলটা কত সালে স্বাক্ষরিত হয়েছিল এটা আমাদের এখানে মনে রাখতে হবে। তো মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত কত সালে হয়েছিল? 1987 সালে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়। নেক্সট, সৌরপাতন কি? সৌরশক্তি দ্বারা বিশুদ্ধ জল উৎপাদন ব্যবস্থাকে সৌরপাতন বলা হয়। এরপরে যে কোশ্চেনটি রয়েছে, ভারতের কোন রাজ্যে চিপকো আন্দোলন হয়েছিল? উত্তরাখণ্ড রাজ্যে। এর সঠিক উত্তরটি হবে উত্তরাখণ্ড রাজ্যে। ভারতে অ্যাসিড বৃষ্টি আক্রান্ত শহরগুলি কোনগুলি? উত্তরটি হবে দিল্লি এবং আগ্রা। নেক্সট যে কোশ্চেনটিকে রাখা হয়েছে, কোন শহরকে পৃথিবীর শিলাঝড়ের রাজধানী বলা হয়? উত্তরটি হবে সিডনি। নেক্সট যে প্রশ্নটিকে রেখেছি, কোন দেশকে প্রাকৃতিক দুর্যোগের দেশ বলা হয়? তাহলে প্রাকৃতিক দুর্যোগের দেশ কাকে বলা হয়? উত্তরটি হবে চীন। এরপরে বলা রয়েছে পরবর্তী কোশ্চেন, ভারতের এফপিও মার্ক বাধ্যতামূলক করা হয়েছে কোন জাতীয় দ্রব্যের ক্ষেত্রে? এর সঠিক উত্তরটি হবে ফলজাত দ্রব্যের ক্ষেত্রে। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে, একটি ইলেকট্রনিক্স বর্জ্যের উদাহরণ দাও বা ই বর্জ্যের উদাহরণ। তাহলে ই বর্জ্যের যে উদাহরণ এখানে বলা রয়েছে, ই বর্জ্যের উদাহরণ হচ্ছে আমাদের এখানে মনে রাখতে হবে যে নষ্ট হয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্যাদি।
এরপর যে কোশ্চেনটি রাখা হয়েছে, কোনো জীবকে তার প্রাকৃতিক বাসস্থানের বাইরে অন্যত্র কৃত্রিমভাবে অর্থাৎ চিড়িয়াখানায় সংরক্ষণ করার পদ্ধতিকে কি বলে? এর সঠিক উত্তরটি হবে এক্স সিটু সংরক্ষণ। কত সালে রামসার সম্মেলন সংগঠিত হয়? তাহলে কত সালে রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়? এর উত্তরটি হবে 1971 সালে। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে, রামসার সম্মেলন কিসের সঙ্গে সম্পর্কিত? উত্তরটি হবে জলাভূমি সংরক্ষণ। পরবর্তী প্রশ্নটি রয়েছে, পশ্চিমবঙ্গের একটি রামসার সাইটের নাম লেখো। তাহলে পশ্চিমবঙ্গের একটি রামসার সাইটের নাম হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি। এরপর যে কোশ্চেনটি রাখা হয়েছে, পৃথিবীর বৃহত্তম বৃষ্টি অরণ্য কোনটি? তাহলে পৃথিবীর বৃহত্তম বৃষ্টি অরণ্য হচ্ছে আমাজনের যে বৃষ্টি অরণ্য, সেটাকে বলা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বৃষ্টি অরণ্য। এরপরে যে কোশ্চেনটি রয়েছে, শব্দ দূষণ পরিমাপের একক কি? উত্তরটি হবে ডেসিবেল। পরবর্তী কোশ্চেন, কত সালে জাপানে পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল? উত্তরটি হবে 2011 সালে। নেক্সট, ল্যান্ডফিলের যে বর্জ্য ধোয়া জল, ল্যান্ডফিলে বর্জ্য ধোয়া জলকে কি বলে? উত্তরটি হবে লিচেট। এরপর যে কোশ্চেনটি রয়েছে, বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কি বলা হয়? উত্তরটি হবে ইনসিনারেশন। কত সালে স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়? তাহলে স্বচ্ছ ভারত যে অভিযান, এই স্বচ্ছ ভারত অভিযানটা কত সালে শুরু হয়? উত্তরটি হবে 2014 সালে। এরপর নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, চিপকো আন্দোলনের প্রাণপুরুষ কাকে বলা হয়? তাহলে আমরা সকলেই নামটা শুনেছি এই আন্দোলন, চিপকো আন্দোলন, যেটা ভীষণই গুরুত্বপূর্ণ। এই চিপকো আন্দোলনের প্রাণপুরুষ কাকে বলা হয়? এর উত্তরটি হবে, চিপকো আন্দোলনের প্রাণপুরুষ বলা হয় সুন্দরলাল বহুগুণা। এরপর নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে শুরু হয়? তাহলে এই নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে শুরু হয়? উত্তরটি হবে 1985 সাল। চিপকো কথাটির অর্থ কি? চিপকো কথাটির অর্থ হচ্ছে চিপকে রাখা, অর্থাৎ জড়িয়ে ধরা বা জড়িয়ে রাখা। এরপরে বলা রয়েছে, পৃথিবীর কোন মরুভূমি সবচেয়ে দ্রুত হারে প্রসারিত হচ্ছে? সঠিক উত্তরটি হবে গোবি মরুভূমি। গোবি মরুভূমি সবচেয়ে দ্রুত হারে প্রসারিত হচ্ছে। এরপর যে প্রশ্নটি রাখা হয়েছে সেটি হচ্ছে, কেঁচো ব্যবহার করে জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার তৈরির পদ্ধতিকে কি বলে? কেঁচোকে ব্যবহার করে জৈব বর্জ্য থেকে যে কম্পোস্ট সার তৈরির পদ্ধতি, এটাকে বলা হয় ভার্মি টেকনোলজি। নেক্সট, পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, যেসব প্রজাতিগুলি পরিবেশ এবং বাস্তুতন্ত্রের অবস্থা বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা প্রদান করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় ইন্ডিকেটর স্পেসিস। উত্তরটি হবে ইন্ডিকেটর স্পেসিস। নেক্সট যে কোশ্চেনটিকে রাখা হয়েছে, সাম্প্রতিক কালের একটি বিপর্যয়ের উদাহরণ হলো 2004 সালের সুনামি। নেক্সট, কোন দেশকে দাবানলের দেশ বলা হয়? তাহলে দাবানলের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। এরপরে বলা রয়েছে, পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় কোনটি? পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী যে ঘূর্ণিঝড়, এটি হচ্ছে টর্নেডো। নেক্সট কোশ্চেনটি যেটি রয়েছে, আটলান্টিক মহাসাগরে সৃষ্ট এক প্রকার বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কি? উত্তরটি হবে টর্নেডো। এরপর যে প্রশ্নটিকে রাখা হয়েছে সেটি হচ্ছে, অস্ট্রেলিয়া উপকূলে সৃষ্ট একটি ঘূর্ণিঝড়ের নাম হলো উইলি উইলি। অস্ট্রেলিয়া উপকূলে সৃষ্ট একটি ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে উইলি উইলি। নেক্সট যে প্রশ্নটিকে রেখেছি, কত সালে ভারতে প্রথম বন মহোৎসব শুরু হয়? তাহলে বন মহোৎসব কত সালে শুরু হয়েছিল? উত্তরটি হবে 1950 সালে। নেক্সট কোশ্চেন, তাজমহলের ক্ষতিকারক প্রধান দূষিত পদার্থ কোনটি? উত্তরটি হবে সালফার ডাই অক্সাইড। এরপর যে প্রশ্নটিকে রাখা হয়েছে, কোন দশককে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক জলজ জীবন দশক রূপে ঘোষণা করে? উত্তরটি হবে 2005 থেকে 2015 এর দশক। বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? তাহলে বিশুদ্ধ যে জল রয়েছে, এই বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? উত্তরটি হবে 7। নেক্সট যে কোশ্চেনটিকে রাখা হয়েছে, বিশুদ্ধ আবহাওয়া দিবস কবে পালিত হয়? উত্তরটি হবে 23শে মার্চ। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, বর্ষাকালে কতদিন একটানা বৃষ্টি না হলে পূর্ণ খরা পরিস্থিতি সৃষ্টি হয়? তাহলে বর্ষাকালে কতদিন একটানা বৃষ্টি না হলে পূর্ণ খরা পরিস্থিতি সৃষ্টি হয়? উত্তরটি হবে 15 দিন। পরবর্তী যে প্রশ্নটিকে রাখা হয়েছে সেটি হচ্ছে, আটলান্টিক মহাসাগরে বিশেষত ক্যারিবিয়ান উপসাগরে ও উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরের যে সৃষ্ট ঘূর্ণিঝড়, তাহলে একটা দেখছি ক্যারিবিয়ান উপসাগর, আর একটা হচ্ছে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে হ্যারিকেন। উত্তরটি হবে হ্যারিকেন। নেক্সট যে কোশ্চেনটি রাখা হয়েছে, চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? তাহলে চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? উত্তরটি হবে টাইফুন। পরবর্তী যে প্রশ্নটিকে রাখা হয়েছে সেটি হচ্ছে, কত সাল থেকে কীটনাশক দ্রব্যের উপর ট্যাক্সি ডিউটি লেভেল বাধ্যতামূলক করা হয়েছে? তাহলে কত সাল থেকে কীটনাশক দ্রব্যের উপর ট্যাক্সি ডিউটি লেভেল বাধ্যতামূলক করা হয়েছে? উত্তরটি হবে 1971 সাল থেকে।
এরপর যে প্রশ্নটি রাখা হয়েছে সেটি হচ্ছে ধরতি কি পুকার, এটা একটা গ্রন্থের নাম। ধরতি কি পুকার এই যে গ্রন্থটি, এই গ্রন্থটি কে রচনা করেন? ধরতি কি পুকার গ্রন্থটি রচনা করেছিলেন সুন্দরলাল বহুগুণা। এরপরে বলা রয়েছে সুন্দরলাল বহুগুণা তাহলে এটি রচনা করেছিলেন। এরপর বলা রয়েছে কয়েকটি জলবাহিত রোগের নাম। তাহলে কয়েকটি জলবাহিত রোগের নাম এখানে বলতে হবে। তাহলে আমরা এখানে লিখে দিয়েছি জলবাহিত যে রোগগুলো, আর টাইফয়েড, কলেরা, আমাশয়, পোলিও, মাম্পস, হার্পিস ও হেপাটাইটিস, এগুলো প্রত্যেকটাই জলবাহিত রোগ। নেক্সট যে কোশ্চেনটিকে রাখা হয়েছে, জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তাকে কি বলে? স্ট্রিকনিন। এরপর যে কোশ্চেনগুলো রয়েছে এখানে সেগুলো ভীষণই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই মনে রাখতে হবে, এবং প্রত্যেকটি কোশ্চেন ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের বই থেকে নেওয়া, প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়ার পর সঠিকভাবে উত্তরগুলো এখানে করা হয়েছে। তো এখানে আমাদের মনে রাখতে হবে এরপর যে গুরুত্বপূর্ণ কনসেপ্টটা রয়েছে এগুলো একবার করে শুনলেই মনে থাকবে, এবং প্রত্যেকটা প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ এবং মনে রাখতেই হবে। তো ওজোন শব্দটি এসেছে গ্রিক শব্দ ওজো থেকে, যার অর্থ হলো বিশিষ্ট গন্ধ। তাহলে আমরা জানলাম যে ওজোন যে স্তরটা রয়েছে, এই ওজোন স্তরের ওজোন শব্দটা এসেছে গ্রিক শব্দ থেকে, আর যার অর্থ হচ্ছে বিশিষ্ট গন্ধ, স্পেশাল মেল যেটাকে বলা হয়। এরপরে বলা হচ্ছে ওজোন স্তরের যে ঘনত্ব, এই ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? তো ওজোন স্তরের যে ঘনত্বটা, এই ঘনত্বটা ডপসন এককে প্রকাশ করা হয়। নেক্সট যে কনসেপ্টটি ক্লিয়ার করতে হবে সেটি হচ্ছে ডক্টর জে.পি. ফারম্যান। তাহলে এখানে মনে রাখতে হবে ফারম্যান প্রথম 1985 সালে আন্টার্কটিকার আকাশে ওজোন হোলের সন্ধান পান। তাহলে এই যে ওজোন গহ্বর বা ওজোন হোল, এর প্রথম সন্ধান দিয়েছিলেন জে.পি. ফারম্যান আন্টার্কটিকার আকাশে 1985 সালে। নেক্সট যে কনসেপ্টটি এখানে রয়েছে, ভারতের একটি লুপ্তপ্রায় প্রাণীর উদাহরণ দাও। তাহলে ভারতের একটি লুপ্তপ্রায় প্রাণীর উদাহরণ হচ্ছে একশৃঙ্গ গন্ডার। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম লেখো। তাহলে পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম হচ্ছে জলদাপাড়া, জলদাপাড়া অভয়ারণ্য। পরবর্তী প্রশ্নটিকে রাখা হয়েছে ভারতের একটি বিলুপ্ত প্রাণীর উদাহরণ দাও। তাহলে ভারতের একটি বিলুপ্ত প্রাণীর উদাহরণ হচ্ছে গোলাপি মাথাওয়ালা হাঁস। নেক্সট যে কোশ্চেনটি রেখেছি, কিসের দূষণের ফলে বা কি দূষণের ফলে ফ্লুরোসিস রোগটি হয়? উত্তরটি হবে ফ্লুরাইড দূষণ। ফ্লুরাইড দূষণের ফলে ফ্লুরোসিস রোগটি হয়। এরপরে যে প্রশ্নটি রয়েছে, গ্রিনল্যান্ডে বরফের নিচে কোন ধাতুর দূষণ লক্ষ্য করা যায়? তাহলে বরফের নিচেও দূষণ ঘটে, তো এটা কোন ধাতুর দূষণ লক্ষ্য করা যায়? উত্তরটি হবে সীসা। সীসার দূষণ লক্ষ্য করা যায়। পরবর্তী যে প্রশ্নটি রাখা হয়েছে, যে পর্বত পর্বত বস্তি বস্তি গ্রন্থটি কে রচনা করেছিলেন? উত্তরটি হবে চণ্ডীপ্রসাদ ভাট। এর আগে একটা গ্রন্থের নাম বলা হয়েছে, এবার নেক্সট হচ্ছে পর্বত পর্বত বস্তি বস্তি গ্রন্থটি চণ্ডীপ্রসাদ ভাট। এরপর যে প্রশ্নটি রাখা হয়েছে সেটি হচ্ছে ভারতের যে মোট আয়তন, এই আয়তনের কত শতাংশ বনভূমি? উত্তরটি হবে 23.8% বনভূমি। নেক্সট, কোন ধাতুর দূষণের ফলে ইটাই ইটাই বা আউচ আউচ রোগটি হয়? উত্তরটি হবে ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই ইটাই বা আউচ আউচ রোগটি হয়। পরবর্তী যে প্রশ্নটিকে রাখা হয়েছে সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান, কোশ্চেনটি হবে পশ্চিমবঙ্গের প্রধান জল সংরক্ষণ প্রকল্প কোনটি? তাহলে উত্তরটি হবে জল ধরো এবং জল ভরো। পরবর্তী যে প্রশ্নটি রাখা হয়েছে, পশ্চিমবঙ্গের একটি আর্সেনিক দূষণ কবলিত জেলার নাম কি? তাহলে পশ্চিমবঙ্গের একটি আর্সেনিক দূষণ কবলিত জেলার নাম হচ্ছে উত্তর 24 পরগনা, এবং আরও অন্যান্য রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে উত্তর 24 পরগনা। এরপর যে কোশ্চেনটিকে রাখা হয়েছে, বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথম? তাহলে এই যে বৃষ্টির জল সংরক্ষণ, এই বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথম? এর যে সঠিক উত্তরটি এটি হবে তামিলনাড়ু। পরবর্তী প্রশ্নটিকে রাখা হয়েছে যে কত সালে গ্রিন পিস সংস্থাটি স্থাপিত হয়? তাহলে কত সালে গ্রিন পিস সংস্থাটি স্থাপিত হয়? এর উত্তরটি হবে 1971 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতে কত সালে সবচেয়ে ভয়ঙ্কর খরা হয়েছিল? তাহলে ভারতবর্ষে কত সালে সবচেয়ে ভয়ঙ্কর খরা হয়েছিল? এর উত্তরটি হবে 1918 সালে। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে, কত সালে WWF গঠিত হয়? তাহলে এখানে আমাদের কোশ্চেনটি রয়েছে কত সালে WWF গঠিত হয়? উত্তরটি হবে 1961 সালে। এরপর যে প্রশ্নটি রয়েছে, পৃথিবীর সর্বাধিক খরাপ্রবণ অঞ্চল কোনটি? উত্তরটি হবে সাহেল অঞ্চল, যেটা আফ্রিকায় অবস্থিত। পরবর্তী যে প্রশ্নটিকে রাখা হয়েছে, স্বাভাবিক বৃষ্টিপাত কত শতাংশ কম হলে খরা পরিস্থিতির সৃষ্টি হয়? তাহলে এই যে স্বাভাবিক বৃষ্টিপাত, এটা কত শতাংশ কম হলে খরা পরিস্থিতির সৃষ্টি হয়? এর যে সঠিক উত্তরটি হবে 75%। নেক্সট, এটা ক্লোরাল ব্লিচিং। ক্লোরাল ব্লিচিংটা কি? তো ক্লোরাল ব্লিচিংটা কি এখানে বলা রয়েছে, প্রবল
বিশ্ব উষ্ণায়নের ফলে অর্থাৎ যে গ্লোবাল ওয়ার্মিং, এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে সমুদ্রের যে প্রবাল, এই প্রবাল তার স্বাভাবিক যে কালারটা অর্থাৎ রঙটা, নর্মাল কালারটা হারিয়ে ফেলে এটা সাদা হয়ে যাচ্ছে, আর একেই বলা হচ্ছে ক্লোরাল ব্লিচিং। তাহলে আমরা ক্লোরাল ব্লিচিং জানলাম, বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের যে প্রবাল তার স্বাভাবিক যে রঙটা সেটা হারিয়ে সাদা হয়ে যাচ্ছে, আর এটাকে বলা হচ্ছে ক্লোরাল ব্লিচিং। এরপর এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট ফর্ম এবং তার ফুল ফর্ম দেওয়া রয়েছে, যেগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও অন্যান্য রয়েছে, তার মধ্যে বেশ কিছু বাছাই করা শর্ট ফর্ম রাখা হয়েছে। প্রথমটা রয়েছে ডিপিইপি, এর ফুল ফর্ম কি? এর উত্তরটি হবে ড্রট প্রন এরিয়া প্রোগ্রাম। প্রোগ্রাম বানানটা একটু ভুল আছে, PROGRAMME হবে প্রোগ্রাম। এরপর পরবর্তী যে শর্ট ফর্মটি রয়েছে সেটি হচ্ছে GFCC, এর পুরো নাম কি? উত্তরটি হবে গঙ্গা ফ্ল্যাট কন্ট্রোল কমিশন। নেক্সট শর্ট ফর্মটি যেটি রয়েছে NBA, NBA এর ফুল ফর্ম কি? ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি। এরপরে বলা রয়েছে এখানে CBD, CBD এর ফুল ফর্ম কি? CBD এর ফুল ফর্ম হচ্ছে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এর পরবর্তী যে শর্ট ফর্মটি রয়েছে USEPA, তাহলে USEPA এর ফুল ফর্মটি হচ্ছে ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্টাল এজেন্সি, ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্টাল এজেন্সি। নেক্সট MAB এর ফুল ফর্মটা কি হবে? MAB এর ফুল ফর্ম হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। এরপরে রয়েছে EIA, এর পুরো ফুল ফর্মটা কি হবে? এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। নেক্সট যে শর্ট ফর্মটি রয়েছে সেটি হচ্ছে NEERI, এর ফুল ফর্মটি হবে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। প্রত্যেকটা প্রথম অক্ষরগুলো নিতে হবে, বড় হাতের অক্ষর যেগুলো রয়েছে। এরপরে বলা রয়েছে গ্লোবাল গ্রিন গ্রোথ ইনস্টিটিউট অর্থাৎ GGI। এরপরেরটা রয়েছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম অর্থাৎ UNEP। এরপরে রয়েছে সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট অর্থাৎ CSE। এরপরে বেশ কিছু তারিখের কথা এখানে বলা রয়েছে, যেগুলো পরিবেশবিদ্যার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এবং একবার হলেও জানতে হবে। বিশ্ব বন্যপ্রাণ দিবস কবে পালন করা হয়? উত্তরটি হবে 3ই মার্চ। নেক্সট বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? উত্তরটি হবে 21শে মার্চ। তারপর যেগুলো রয়েছে বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? তাহলে বিশ্ব জল দিবস পালন করে 22শে মার্চ। বিশ্ব জীববৈচিত্র্য দিবস 22শে মে। বিশ্ব ব্যাঘ্র দিবস 29শে জুলাই এবং বিশ্ব মহাসাগর দিবস 8ই জুন। এরপরে যেটা রয়েছে বিশ্ব বিপর্যয় হ্রাস দিবস পালিত হয় 13ই অক্টোবর। তাহলে বিশ্ব বিপর্যয় হ্রাস দিবস পালিত হয় 13ই অক্টোবর। নেক্সট যেটা রয়েছে মোট 103টি জাতীয় উদ্যান রয়েছে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে মোট কত জাতীয় উদ্যান রয়েছে? 103টি জাতীয় উদ্যান রয়েছে। এরপরে যেটা রয়েছে ভারতের মোট 543টি বন্যপ্রাণ অভয়ারণ্য রয়েছে। এরপরে বলা রয়েছে ভারতের মোট 18টি সংরক্ষিত, এখানে যেটা রয়েছে 18টি সংরক্ষিত জীবমণ্ডল রয়েছে। আর এই যে সংখ্যাগুলো বলা রয়েছে 18টি 543টি, এগুলো 2017 অনুযায়ী, অর্থাৎ এই যে 18টি জীবমণ্ডলের কথা বললাম এটা কিন্তু 2017 সালের অনুযায়ী বলা হয়েছে।